দ্য ডিপ ডাইভ এ আপনাদের স্বাগত। আজ আমরা এসএসসি পরীক্ষার ইংরেজি গ্রামারের এমন কিছু নিয়ম নিয়ে কাটাছেড়া করব যা বেশিরভাগ ছাত্রছাত্রীর কাছে একটা দুঃস্বপ্নের মতো। টেন্স এবং কন্ডিশনাল সেন্টেন্সেস। একদম। এই দুটো টপিক আসলে খুব কনফিউজিং। কিন্তু আমরা শুধু নিয়ম মুখস্থ করতে আসিনি। আমাদের হাতে থাকা এই নোটগুলো ব্যবহার করে আজ আমরা একটা ভিন্ন কাজ করব। আমরা চেষ্টা করব প্রশ্নকর্তা বা পরীক্ষকের মাথায় ঢোকার। ইন্টারেস্টিং। মানে তিনি কোন মানসিকতা থেকে প্রশ্নগুলো তৈরি করেন? একদম। গ্রামারের কোন নির্দিষ্ট মোড়গুলোতে তিনি ইচ্ছে করে একটা ফাঁদ পেতে রাখেন। আজকের আলোচনাটা হবে সেই সব ফাঁদ খুঁজে বের করার একটা অভিযান। আমাদের লক্ষ্য হল পরীক্ষার হলে প্রশ্ন দেখে ভয় পাওয়া নয়, বরং প্রশ্নকর্তার পাতা ফাঁদটা ধরে ফেলে মুচকি হাসা। দারুণ একটা অ্যাপ্রোচ। কারণ এই নিয়মগুলো থেকে প্রশ্ন আসবেই, এটা তো নিশ্চিত। আর পরীক্ষকের মনটা পড়তে পারলে অর্ধেক যুদ্ধ সেখানেই জেতা হয়ে যায়। ঠিক। ছাত্রছাত্রীরা এগুলোকে কঠিন ভেবে এড়িয়ে যায়, কিন্তু আমরা আজ দেখাবো কিভাবে সহজ যুক্তি আর কিছু কৌশল দিয়ে এই বিষয়গুলোতে দক্ষ হয়ে ওঠা যায়। তাহলে শুরু করা যাক আপনার এই অভিযান। অবশ্যই। তালিকার প্রথম নিয়মটাই বেশ অদ্ভুত। নিয়ম নম্বর 6। এখানে আনটিল, আনলেস, এফ, অ্যাজ সুন অ্যাজ, ওয়েন এই শব্দগুলোর কথা বলা আছে। হ্যাঁ, এগুলো খুব কমন। নিয়মটা বলছে এদের ঠিক পরে নাকি ফিউচার টেন্স ওয়েল বা শ্যাল ব্যবহার করা যাবে না। কিন্তু এখানেই আমার প্রশ্ন, আমি যদি বলি আমি না আসা পর্যন্ত অপেক্ষা করো, আমার আশাটা তো ভবিষ্যতের ঘটনা, তাহলে উইলকাম না বলে শুধু কাম কেন বলবো? ব্যাপারটা কেমন উল্টো লাগছে না? ঠিক এই উল্টো লাগাটাই হলো প্রথম ফাঁদ। আর এই কারণেই আমি মজা করে এই নিয়মটাকে বলি দ্য ফিউচার ব্যান জোন। দ্য ফিউচার ব্যান জোন? হ্যাঁ, ভাবুন, এই শব্দগুলো একটা অদৃশ্য দেয়াল তৈরি করে, যার ভেতরে উইল বা শ্যালের প্রবেশ নিষেধ। এর পেছনের যুক্তিটা খুব সহজ। এই প্রত্যেকটা শব্দ একটা শর্ত বা কন্ডিশন তৈরি করে, আর নিয়ম হলো শর্তটা পূরণ হতে হবে বর্তমানে, তাহলেই তার ফলটা পাওয়া যাবে ভবিষ্যতে। আচ্ছা, তার শর্তটা হচ্ছে একটা গেটের মতো। গেটটা বর্তমানে খুলতে হবে, তাহলেই আমি ভবিষ্যতের দিকে যেতে পারবো। একদম, আপনি ঠিক ধরেছেন। যেমন ওয়েট হিয়ার আনটিল আই কাম। এখানে আনটিল আই কাম যতক্ষণ না আমি আসি হলো সেই গেট বা শর্ত। এটা প্রেজেন্ট টেন্সে আছে। এই শর্ত পূরণ হলে, অর্থাৎ আমি এলে, আপনার অপেক্ষার পালা শেষ হবে। কিন্তু আপনি যদি বলেন ওয়েট হিয়ার আনটিল আই উইল কাম, তাহলে আপনি দুটোই ভবিষ্যৎ বানিয়ে ফেলছেন, যা ব্যাকরণের নিয়ম ভাঙে। শর্ত বর্তমানে, ফল ভবিষ্যতে, এটাই মূল সূত্র। তাহলে পরীক্ষকরা এই সহজ সূত্রটাকেই কিভাবে ফাঁদ হিসেবে ব্যবহার করেন? তারা এমন একটা বাক্য দেন যেটা শুনতে একদম ঠিক মনে হয়। যেমন, আনলেস ইউ উইল ওয়ার্ক হার্ড, ইউ উইল নট সাকসিড। হ্যাঁ, এটা তো শুনলে মনে হয় যদি না তুমি কঠোর পরিশ্রম করবে, তুমি সফল হবে না। খুবই যৌক্তিক। ঠিক, কিন্তু আনলেস শব্দটা যেহেতু একটা শর্তের দেয়াল তৈরি করেছে, এর ঠিক পরে উইল ঢুকতে পারবে না। তাই সঠিক বাক্যটা হবে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, ইউ উইল নট সাকসিড। এই উইল শব্দটা বাদ দেওয়াই হল এই ফাঁদ থেকে বাঁচার উপায়। দারুণ। তাহলে এই ফিউচার ব্যান নিয়মটা তো আসলে একটা শর্তের উপরই বাড়িয়ে আছে। যতক্ষণ না আমি আসি বা যদি না তুমি পরিশ্রম করো। একদম। যখন শর্তের কথা এসে গেল, চলুন এই জগৎটাকেই আরও বড় করে দেখি। কন্ডিশনাল সেন্টেন্সেসের গভীরে যাই। এটা তো এসএসসি পরীক্ষার একটা হট টপিক। অবশ্যই। কন্ডিশনাল সেন্টেন্স মানেই হল যদি তবের খেলা। নোটের ১৪ নম্বর নিয়মে ৩ ধরনের প্রধান কন্ডিশনালের কথা বলা হয়েছে। প্রথমটা টাইপ 1, খুব সোজা। রিয়েল কন্ডিশনাল, তাই না? হ্যাঁ, রিয়েল বা পসিবল কন্ডিশনাল, এই শর্ত পূরণ হওয়া সম্ভব। সূত্রটা হল ইফ প্লাস প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। যেমন, ইফ ইট রেইনস আই উইল স্টে হোম। যদি বৃষ্টি হয় আমি বাড়িতে থাকব। এখানে বৃষ্টি হওয়াটা একটা বাস্তব সম্ভাবনা। এটা নিয়ে ছাত্রছাত্রীরা খুব একটা সমস্যায় পড়ে না। আসল ঝামেলাটা শুরু হয় টাইপ 2 আর টাইপ 3 নিয়ে। ঠিক। এবার আসি টাইপ 2তে। এটাকে বলা যায় দিবার স্বপ্ন বা আনরিয়েল প্রেজেন্ট কন্ডিশনাল। এটা বর্তমানের কোনো অবাস্তব কল্পনা বোঝাতে ব্যবহৃত হয়। সূত্রটা হল ইফ প্লাস পাস্ট টেন্স V2, তারপর would প্লাস V1। যেমন, ইফ আই ওয়ার এ রিচ ম্যান আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। এক মিনিট, এখানেই আমার একটা বড় প্রশ্ন আছে। বলুন।
আমরা তো ছোটবেলা থেকে পড়েছি আই ওয়াজ, হি ওয়াজ। তাহলে ইফ আই ওয়ার এ রিচ ম্যান শুনতে তো ভুল মনে হচ্ছে। আমি নিশ্চিত পরীক্ষার হলে বহু ছাত্রছাত্রী এই দ্বিধায় পড়ে ওয়াজ দাগিয়ে দিয়ে আসে। এটাই টাইপ 2 এর সবচেয়ে বড় ফাঁদ। তাহলে এই বিভ্রান্তিটা কিভাবে দূর করা যায়? এর সমাধানটা বুঝতে হলে আমাদের একটা নতুন ধারণার সাথে পরিচিত হতে হবে, যার নাম সাবজাংটিভ মুড। সাবজাংটিভ মুড নামটা কঠিন, কিন্তু এর কাজটা খুব সহজ। এটা হলো গ্রামারের হোয়াট ইফ বা যদি এমন হতো মুড। এই মোডটা চালু হলে বাস্তবতার নিয়ম আর কাজ করে না, পুরোটা কল্পনা হয়ে যায়। আর এই কল্পনার জগতে সাবজেক্ট যেই হোক না কেন, আই, হি, শি, সবার সাথে ওয়্যার বসে। ও আচ্ছা। ওয়্যার শব্দটা এখানে একটা সিগন্যাল, যা আমাদের মস্তিষ্ককে বলে দেয় যা বলা হচ্ছে তা বাস্তব নয়, কল্পনা। তার মানে ওয়্যার হলো কল্পনার জগতের অফিসিয়াল ভার্ব। যখনই আমি ইফ আই ওয়ার এ কিং পড়ব, আমার বোঝা উচিত এটা একটা ফ্যান্টাসি। একদম। আর পরীক্ষকরা ঠিক এই ফ্যান্টাসির দরজাতেই পাহারা দেন। দেখতে চান কার কাছে সঠিক চাবিটা, মানে ওয়্যার আছে। তাই ইফ আই ওয়াজ রিচ ভুল, সঠিক হল ইফ আই ওয়ার রিচ। আচ্ছা, তাহলে টাইপ 2 হলো বর্তমানের দিবাস্বপ্ন। আর অতীতের কোনো ভুলের জন্য আক্ষেপ বা আফসোস করার জন্য কোনটা ব্যবহার করব? যেমন ইস, যদি সেদিন আরেকটু পড়তাম তাহলেই পাশ করে যেতাম। এই আক্ষেপের জন্যই আছে টাইপ 3 কন্ডিশনাল, যা আনরিয়াল পাস্ট বোঝায়। এর সূত্রটা হল ইফ প্লাস পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস V3 এবং পরের অংশে would have প্লাস V3। বাহ, সূত্রটা তো বেশ বড়। হ্যাঁ, আপনার বাক্যটাই যদি আমরা ইংরেজিতে বলি, ইফ আই হ্যাড স্টাডিড মোর আই উড হ্যাভ পাসড দি এক্সাম। এর মানে যদি আমি আরও পড়তাম, যা আমি করিনি, তাহলে আমি পরীক্ষায় পাশ করতাম, যা আমি করতে পারিনি। এই সূত্রটা মানে হ্যাড তারপর V3 আবার উড হ্যাভ তারপর V3, এটা মনে রাখার কোনো সহজ উপায় আছে? একটা খুবই কার্যকরী মেমোরি হ্যাক আছে। পরীক্ষার্থীদের শুধু দুটো শব্দ জোড়ায় জোড়ায় মনে রাখতে হবে, হ্যাড আর উড হ্যাভ। হ্যাড আর উড হ্যাভ। হ্যাঁ, বাক্যের এফ যুক্ত অংশে যদি হ্যাড থাকে, তবে দ্বিতীয় অংশে চোখ বন্ধ করে উড হ্যাভ খুঁজতে হবে। এরা হলো জোড়া শব্দ, অনেকটা তালার সাথে চাবির মতো। তার মানে পরীক্ষার্থীদের পুরো বাক্যটা ললিতভাবে বোঝারও দরকার নেই। তারা শুধু এই জোড়া শব্দ হ্যাড আর উড হ্যাভ খুঁজলেই উত্তর পেয়ে যাবে। এটা তো গ্রামারের একটা শর্টকাট কোডের মতো কাজ করছে। ঠিক তাই। পরীক্ষার সময় বাঁচানোর জন্য এটা দারুণ একটা কৌশল। এই সূত্রটা জানা থাকলে টাইপ 3 কন্ডিশনালে ভুল হওয়ার সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে। আচ্ছা, কন্ডিশনালের পর আমাদের তালিকার পরের নিয়মটা তো আরও বড় এক ধাঁধা। নিয়ম 16, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের ব্যবহার। ওহ, এটা খুব গুরুত্বপূর্ণ। এখানেও আমার সেই আগের প্রশ্নটা আসছে। বাক্য শুরু হচ্ছে ইট ইজ টাইম দিয়ে, যা পরিষ্কারভাবে প্রেজেন্ট টেন্স। কিন্তু নিয়ম বলছে এর পরে সাবজেক্ট থাকলে ভার্বটি পাস্ট টেন্স, মানে V2 হবে। যেমন ইট ইজ হাই টাইম উই টুক অ্যাকশন। এটা তো সময়ের একটা প্যারাডক্স বা বিরোধাভাস বলে মনে হচ্ছে। এমন কেন? এটা একটা চমৎকার প্রশ্ন, আর পরীক্ষকদেরও খুব পছন্দের একটা জায়গা। আপনি ঠিকই ধরেছেন, এটা একটা প্যারাডক্স। আর এই প্যারাডক্সটা বোঝার জন্য ইট ইজ হাই টাইম ফ্রেজটাকে একটা টাইম মেশিনের মতো ভাবতে হবে। টাইম মেশিন কিভাবে? দেখুন, ইট ইজ অংশটা আপনাকে বর্তমানে দাঁড় করিয়ে রাখছে, কিন্তু এর পরের পাস্ট টেন্স ভার্বটা মানে টুক আপনাকে এক ঝটকায় অতীতে ছুড়ে দিয়ে বলছে, আরে কাজটা তো তখনই করে ফেলার কথা ছিল, অনেক দেরি হয়ে গেছে। ও, এই বর্তমান আর অতীতের টানাপোড়েনটাই হলো এর আসল রহস্য। এখানে পাস্ট টেন্স ব্যবহার করা হয় এটা বোঝানোর জন্য যে কাজটি করার আদর্শ সময় ইনি পেরিয়ে গেছে। এটা বর্তমানের কথা বলছে ঠিকই, কিন্তু এর মেজাজটা অতীতের আক্ষেপ প্রকাশ করছে। ও আচ্ছা, তাহলে ব্যাপারটা সময়ের নয় বরং অনুভূতির। পাস্ট টেন্স এখানে সময় পেরিয়ে গেছে এই অনুভূতিটা প্রকাশ করছে। তার মানে ছাত্রছাত্রীরা যে ভুলটা করে ইট ইজ হাই টাইম উই টেক অ্যাকশন, সেটা ভুল, কারণ এটা ওই জরুরি অনুভূতিটা প্রকাশ করতে পারছে না। একদম। ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট দেখলেই ভার্বকে V2 বানিয়ে দিতে হবে। এটা একটা গোল্ডেন রুল। এই ব্যাপারটা তো আমাদের আগের ইফ আই ওয়ার এ বার্ডের আলোচনার সাথে মিলে যাচ্ছে। কিভাবে? সেখানেও তো বর্তমানের কল্পনা বোঝাতে পাস্ট টেন্স মানে ওয়্যার ব্যবহার করা হচ্ছিল।
আমাদের তালিকার পরের নিয়ম 17 তো একই রকম, আই উইশ, অ্যাজ ইফ, অ্যাজ দো। এখানেও কি একই যুক্তি কাজ করে? আপনি প্যাটার্নটা ধরে ফেলেছেন। হ্যাঁ, এখানেও একই যুক্তি। এই শব্দগুলো হলো কল্পনার জগতে প্রবেশের টিকেট। যেই মুহূর্তে আপনি বলছেন আই উইশ, আপনি সাথে সাথে ঘোষণা করে দিচ্ছেন যে আপনি যা বলতে যাচ্ছেন তা বাস্তব নয়। আচ্ছা, যেমন আই উইশ আই ওয়ার আ বার্ড। একইভাবে হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার দ্য কিং। সে এমনভাবে কথা বলছে যেন সে রাজা। অ্যাজ ইফ আর ওয়্যার দুটো মিলে আমাদের বুঝিয়ে দিচ্ছে যে সে আসলে রাজা নয়, রাজার মতো ভান করছে। তার মানে সাবজেক্টিভ মুড বা কল্পনার জগতের নিয়মটা শুধু কন্ডিশনালের মধ্যেই সীমাবদ্ধ নেই। আই উইশ, অ্যাজ ইফ, অ্যাজ দো এগুলো দেখলেও আমাদের ওয়্যারের কথা মাথায় আনতে হবে। ঠিক। পরীক্ষক আপনাকে প্রশ্ন দেবেন, আই উইশ আই ওয়াজ ওয়্যার ইয়ঙ্গার। যেহেতু তরুণ হওয়াটা বক্তার জন্য একটা অবাস্তব ইচ্ছা, তাই উত্তর অবশ্যই ওয়্যার হবে। ওয়াজ হলো বাস্তবতা, ওয়্যার হলো কল্পনা। খুবই পরিষ্কার। এবার কল্পনা থেকে বাস্তবে ফেরা যাক। পাস্ট টেন্স নিয়ে ছাত্রছাত্রীদের আরও একটা বড় সমস্যা হল সিম্পল পাস্ট আর পাস্ট পারফেক্টের মধ্যে পার্থক্য করা। হ্যাঁ, এটা একটা ক্লাসিক ফাঁদ। মানে কখন V2 হবে আর কখন হ্যাড সিন, হ্যাড প্লাস V3 হবে। আমাদের নোটের 15 নম্বর নিয়মে এটাকে দি ইয়েস্টারডে ট্র্যাপ বলা হয়েছে। এই দ্বিধা দূর করার জন্য একটা খুব পরিষ্কার নিয়ম আছে। যদি বাক্যে অতীতের কোনো নির্দিষ্ট সময়ে সুস্পষ্টভাবে উল্লেখ করা থাকে, যেমন ইয়েস্টারডে, লাস্ট নাইট, আগো, ইন 2010, তবে সেখানে সবসময় সিম্পল পাস্ট টেন্স V2 ব্যবহার করতে হবে। সবসময়? সবসময়। কোনোভাবেই পাস্ট পারফেক্ট টেন্স মানে হ্যাড প্লাস V3 ব্যবহার করা যাবে না। ওই নির্দিষ্ট সময়গুলো বাক্যকে সিম্পল পাস্টে তালা মেরে দেয়। তার মানে যদি বাক্যে ইয়েস্টারডে শব্দটা থাকে, তাহলে আই হ্যাড সিন হিম ইয়েস্টারডে লেখাটা অটোমেটিক্যালি ভুল। কিন্তু কেন? দুটোই তো অতীত। কারণ পাস্ট পারফেক্ট টেন্সের একটা নির্দিষ্ট কাজ আছে। এর কাজ হলো অতীতে ঘটা দুটো ঘটনার মধ্যে কোনটা বেশি আগে ঘটেছে সেটা দেখানো। ও আচ্ছা, তুলনা করার জন্য। একদম। আমাদের সেই বিখ্যাত উদাহরণ, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই রিচড দ্য স্টেশন। এখানে দুটো অতীতের কাজ, ট্রেন চলে যাওয়া এবং আমার স্টেশনে পৌঁছানো। ট্রেনটা আগে চলে গেছে, তাই সেখানে পাস্ট পারফেক্ট মানে হ্যাড লেফট বসেছে। আর আমার পৌঁছানোটা পরে হয়েছে, তাই সেখানে সিম্পল পাস্ট। ঠিক। কিন্তু যদি বাক্যে একটাই তাজ থাকে, যেমন আই স হিম ইয়েস্টারডে, সেখানে তো তুলনা করার কিছু নেই, তাই পাস্ট পারফেক্টের কোনো দরকারই নেই। হ্যাড সিন ব্যবহার করাটা এখানে অপ্রয়োজনীয়। আচ্ছা, তাহলে সূত্রটা হলো দুটো অতীতের কাজের মধ্যে তুলনা করতে হলে পাস্ট পারফেক্ট, আর নির্দিষ্ট সময়সহ একটা কাজ বোঝালে সিম্পল পাস্ট। এই পার্থক্যটা মাথায় রাখলে আর ভুল হওয়ার কথা নয়। একদম। বেশ, আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। এবার যে নিয়মটা নিয়ে কথা বলবো, নিয়ম 26, সেটা খুব সূক্ষ্ম কিন্তু মারাত্মক বিভ্রান্তিকর, দ্য ইউজ টু কনফিউশন। হ্যাঁ, এই ইউজ টু একটা দ্বৈত চরিত্রের মতো কাজ করে। এদের পার্থক্যটা বুঝতে হবে। রক্ষণটা হল ইউজ টু প্লাস V1, মানে ভার্বের বেস ফর্ম। এটা একটা টাইম ক্যাপসিউলের মতো। অতীতের কোনো অভ্যাস বোঝাতে ব্যবহৃত হয় যা এখন আর নেই। যেমন আই ইউজ টু প্লে ক্রিকেট, মানে আমি আগে ক্রিকেট খেলতাম কিন্তু এখন আর খেলি না। অভ্যাসটা অতীতেই শেষ। ঠিক। আর দ্বিতীয়টা হল মেজার গেট প্লাস ইউজ টু প্লাস ভার্বিং। দেখুন, এখানে ইউজ টু এর আগে একটা হেল্পিং ভার্ব আছে, আর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। এর মানে হল কোনো কিছুতে অভ্যস্ত হওয়া। এটা বর্তমানের কথা বলছে। হ্যাঁ, এটা বর্তমানের অভ্যস্ততার কথা বলছে। যেমন আই এম ইউজ টু ওয়ার্কিং হার্ড, এর মানে আমি কঠোর পরিশ্রমে অভ্যস্ত। তাহলে আসল পার্থক্যটা তৈরি করছে ইউজ টু এর আগের হেল্পিং ভার্ব আর পরের আইএনজি। এটাই তাহলে ফাঁদ। ঠিক তাই। পরীক্ষক শূন্যস্থান পূরণ করতে দিয়ে বলবেন হি ইজ ইউজ টু ব্র্যাকেটে ওয়ার্ক লং আওয়ার্স। অনেকে ইউজ টুর পর ভার্বের বেস ফর্ম বসে, এটা ভেবে ওয়ার্ক লিখে দেবে। কিন্তু ইউজ টু এর আগে এস থাকার কারণে সঠিক উত্তর হবে ওয়ার্কিং। আমার এক ছাত্র একবার মডেল টেস্টে এই ভুলটাই করেছিল। লিখেছিল আই এম ইউজ টু গেট আপ আর্লি। নিয়মটা অর্ধেক মনে রেখেছিল, কিন্তু আইএনজি যোগ করতে ভুলে যাওয়ায় পুরো নম্বরটাই কাটা যায়। এই ছোট ছোট বিষয়গুলোই আসলে পরীক্ষায় পার্থক্য করে দেয়। তাহলে আজকের পুরো আলোচনাটা যদি এক জায়গায় নিয়ে আসি, আমরা বেশ কিছু গুপ্তধন উদ্ধার করেছি। আমরা ফিউচার ব্যঞ্জন দিয়ে শুরু করেছি, যেখানে শর্তের দেয়ালে উইল আটকে যায়। এরপর কন্ডিশনালের 3 জাদুর সূত্র দেখেছি: বাস্তব,
দিবাস্বপ্ন আর আক্ষেপ। আমরা এটাস টাইমের টাইম মেশিন রহস্য ভেদ করেছি, কল্পনার জগতে ওয়েরের ব্যবহার শিখেছি। ইয়েস্টারডে কিভাবে বাক্যকে সিম্পল পাস্টে তালা মেরে দেয় সেটাও দেখেছি। হ্যাঁ, আর সবশেষে ইউজ টু এর দুই ভিন্ন রূপের সাথে পরিচিত হয়েছি। আমি পরীক্ষার্থীদের শুধু একটাই পরামর্শ দেব। এই নিয়মগুলো আর ফাঁদগুলো জানাটা যুদ্ধের অর্ধেক প্রস্তুতি, বাকি অর্ধেক হল অনুশীলন। বিগত বছরের প্রশ্নপত্র খুলে এই নিয়মগুলোর ওপর ভিত্তি করে আসা প্রশ্নগুলো খুঁজে বের করতে হবে এবং সমাধান করতে হবে। শেষের সাথে উত্তর করা যাবে। একদম ঠিক। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। তবে যাওয়ার আগে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। আজ আমরা দেখলাম কিভাবে ওয়্যার বা পাস্ট টেন্স ব্যবহার করে কল্পনা প্রকাশ করা হয়। আবার শুড শব্দটি বাক্যের শুরুতে বসেও কিন্তু ইফের কাজ করতে পারে। হ্যাঁ, যেমন শুড ইউ নিড হেল্প, কল মি। ঠিক। তো প্রশ্নটা হলো, এমন আর কোন কোন শব্দ আছে যা বাক্যের গঠন বা অর্থকে এমন সূক্ষ্মভাবে বদলে দিতে পারে এবং যা পরীক্ষায় একটি লুকানো ফাঁদ হিসেবে কাজ করতে পারে? এটা নিয়ে ভাবতে থাকুন। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।